এই লিফট থেকে উপরে ওঠানোর পথে যে ভাই কিছু বলেন, আন্দোলন কিন্তু ঝিমাই পড়তেছে। কি বলবো আসলে, আমি তো হিসেব নিকাশ না করে বলছি 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন এবং কবি, শিল্পী, সাহিত্যিক মানুষ। এই দ্বিতীয় দফার রিমান্ডে আমি তখন বিচারককে বলছিলাম, আমার এই টি শার্টটা খুলে দেখাইছিলাম যে আমার গায়ে তো এমনিতেও কালো রক্ত জমে আছে, কালো মানুষ হয়তো চিনা যান, আপনি প্রয়োজনে দেখেন। এই অবস্থায় রিমান্ড দিলে তো আর মারা যাবো। রিমান্ড আপনি অন্তত কনসিডার করেন, কয়েকদিন আগে ট্রিটমেন্টের আমাকে পারমিশন দেন, দেন তারপরে রিমান্ডে নেন। তারা তো করেনি। আমি কিন্তু তখন ওনাকে ওই আদালতেই বলছিলাম যে শেখ হাসিনার পতন টুডে আর টুমোরো হবে এবং এই ফ্যাসিবাদের দোষর হিসেবে আপনাদেরকে একসময় কাঠ করে দাঁড় করবে। যেটা আমাকে ডিবি কার্যাল আরো চর্চার মাত্রা একটু বাড়াই দিয়েছিল যে সে বিচারককে হুমকি দেয়। যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডেড অফিসার, তাদের যে কি ক্ষোভ আমার প্রতি ছিল। কারণ কথা হয়তো জিজ্ঞাসাবাদ যে একজন বলতে, স্যার ও তো প্রধানমন্ত্রীকে সম্মান বলে না, মাননীয় প্রধানমন্ত্রী বলে না, শেখ হাসিনা বলে, বঙ্গবন্ধুকে সম্মান দেয় না, ও শেখ মুজিবুর রহমান বলে, এরকম ভাবে। আর ও ও এই আমলে বিপি হয়েছে, কিন্তু ও সবচেয়ে বেশি সরকার বিরোধী, মির্জা ফখরুলের চেয়েও বড় নেতা। মানে এই সমস্ত কথাবার্তা বলে কার্যত তো যখন জিজ্ঞাসাবাদের যে কয়টা ফেস ছিল, চোখ তো বন্ধই ছিল। কিন্তু আমি তারপর কিন্তু ভয় পাইনি, যা ঘটছে আমি কিন্তু বাইরে বলছি, অ্যাটলিস্ট মানুষ জানুক দিস ইজ হ্যাপেনিং। ডিবি কার্যালয়ের সেম ছিল, আসলে চোখ বাঁধা, আমি বুঝতেছি না কে কোন জায়গা দিয়া লাঠি দিয়ে পেটাচ্ছে, লাঠি দিচ্ছে। আবার আমি ভাবছি ক্লান্ত, আমাকে বসতে হচ্ছে, বসো এখানে, চোখ তো বাঁধা। তো বসতে গেলাম চেয়ার, সেটাতে আবার ইলেকট্রিক সেটিং ছিল, মানে এই অবস্থা। তারপর আবার ভাবলাম যে এগুলো শেষ, তো আমি ভাবছি চলে যেতে হবে। এর মধ্যে আবার বলছে না না, এটা তো একটা টিম গেছে, আরো এক টিম আছে। তারা তো এসে আবার গামছায় করে কিসে কি ঝুলাইছে আমি তো জানি না, ঝুলাইয়া পা থেকে করা পর্যন্ত। এবং এইবার যারা গ্রেপ্তার হয়েছে, ইনক্লুডিং জামাতের সেক্রেটারি জেনারেল, আমরা একই ডিবি কার্যালয়ে একই রুমে ছিলাম। বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ বা অনেক সিনিয়র নেতারা বলে না, কর্মীরা ডিমোটিভেট হবে, আতঙ্কে আমি দেখেছি। এইবার আগে কি হয়েছে আমি জানি না, তবে তারা সবাই বলেছে আগে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই ধরনের আচরণ করা হতো না, একটু ন্যূনতম সম্মান ছিল। তো এইবার সবাইকে, জামাতের সেক্রেটারি জেনারেল আমি দেখছি ওনার এখানে বলছে ফুলা, তার মানে উনি যখন রুমে আসছে, সিনিয়র মানুষ, মুরব্বী মানুষ, উনি তো বলবে না, কিন্তু আমি বুঝতে পারছি তাহলে ওনাকে নিশ্চয়ই আমার সাথে যেটা করেছে, চুল টুল মানে বোঝা যাচ্ছে এলোমেলো, তার মানে বুঝছি ওনাকে ও টর্চার করছে। আর বিএনপির যারা সিনিয়র নেতা ছিল আমার সাথে, টুকু ভাই, জাতীয় ফুটবলার আমিনুল ভাই, তারপরে বেশের অসুদ্দিন নাসিম, ঢাকা বিশ্ব নাসির ছাত্র দলের সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এরকম অনেক জাতীয় নেতারা, সিনিয়র নেতারা আমরা একটা রুমে ছিলাম, পার্থ ভাই সহ। সেক্ষেত্রে যাদেরকে নিয়েছে প্রত্যেকেই মোটামুটি টর্চারের শিকার হয়েছে। তো এরপরে দেখেছি যে সিনিয়র নেতারা যখন কোর্টে তুলে আয়রন করা শার্ট টার্ট পাঞ্জাবি পরে তারা যায়, বুঝছিস না আমি এটা পরে যাবো না, আমি যেটা হয়েছে আমার সাথে দেখাবো। এখানে আমি টি শার্ট পরি, কিন্তু আমি কোর্টে গিয়েছিলাম এবং আমি বলছিলাম যেটা হচ্ছে। এবং অনেকে আমাকে নিষেধ করেছে যে বাবা দরকার নেই, আসো এমনি খাঁচার মধ্যে এই সমস্ত কথা বলে আরো তোমার এই টর্চারের মাত্রাটা বাড়াবা। এবং আমার রুমে যারা ছিল প্রত্যেকে বলতে পারবো, অনেকে বলছে, অসীম ভাই একবার টকশোতে বলছে, পার্থ ভাই প্রায় প্রায় বলে, অনেকে তারা দেখেছে যে রিজভি ভাই সহ ছিলাম, আমার সাথে কি করা হয়েছে। তারপরেও কিন্তু 1 আগস্ট যখন আমাকে কোর্টে তোলা হয়, আমার কাছে মনে হলো একটু শুনশান নীরবতা। তো ডিবির কার্যালয়ের যে নিচে হাজতে অনেকের সাথে দেখা হয়, জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, অনেক পুলিশের সাথে জিজ্ঞেস করি কি অবস্থা ভাই, বলছে ভাই অবস্থা খুব, আমরা বাড়ি যেতে পারি না, এই এক পোশাকে কয়েকদিন ধরেছে। আপনি পুলিশের লোক, আপনি বাসায় যেতে পারেন না? বলছে পুলিশ তো জুলাই পিটাইতেছে, খবর আছে আপনাদের কাছে? মানে তাদের মধ্যে একটা এরকম মানে আতঙ্ক, অজানা আতঙ্ক। এবং ডিবি কার্যালয়ে এটা দেখেছিলাম যে অফিসাররা একজনের সাথে কথা বলতেছিল যে আমরা বিএনপিকে এতদিন ধরে সাইজ করে রাখলাম, 28 অক্টোবরের সমাবেশ পণ্ড করলাম, এখন ক্রেডিট দিচ্ছে ডিজিএফআই, এনএসআই, তারা যা পারে করুক, আমরা কিছু করবো না। তার মানে বুঝতে পারছিলাম প্রশাসনের মধ্যে একটা অন্তর্কলহ শুরু হয়েছে।